যখন 28শে জুলাই আন্দোলন আমাদের প্রথম সারির সমন্বয়করা আন্দোলনকে স্থগিত করে দিয়েছিল এবং ওই সময় আমরা কি করব বুঝতে পারছিলাম না। এর প্রেক্ষিতে পরবর্তী দিন আমরা প্রেস ক্লাবে এবং সারা দেশে প্রতিবাদ দিয়েছিলাম। আমরা বলেছিলাম বন্দুকের নলের মুখে যে স্বীকারোক্তি নেওয়া হয়েছে সেই স্বীকারোক্তি আমরা মানি না, আন্দোলন অব্যাহত থাকবে, শহীদদের রক্তের উপর এই বাংলার জন্য ইনসাফ বিজয়ী হবে। যতক্ষণ পর্যন্ত এই হাসিনার পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাব। তো সেই দিন 29শে জুলাই 2024 সাল খুবই কঠিন মুহূর্ত ছিল এবং সেদিন খুব কম মানুষ এই রাজপথে নেমেছিল, কিন্তু আমাদের ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সেদিন একাই প্রেস ক্লাবের ওইখানে গিয়ে সে আন্দোলন করেছিল এবং পরবর্তীতে তাকে ওইখান থেকে গুম করে নেওয়া হয়। যখন তাকে অ্যারেস্ট করা হয় তখন মোসাদ্দিক বলেছিল শহীদদের বদলা না নেওয়া আগ পর্যন্ত লড়াই চলবে। তো সে মোসাদ্দেক পরবর্তীতে জুলাই বিপ্লবের পরে আমরা দেখতে পেয়েছি অনেকে অনেক কিছু নিয়ে গেছেন, অনেকের ব্যক্তিগত স্বার্থ, অনেকের দলীয় স্বার্থ ছিল, কিন্তু এই মোসাদ্দেক ছেলেটা নিঃস্বার্থভাবে বিপ্লবের আগেও সে কাজ করেছে, বিপ্লবের পরেও নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সে কাজ করে যাচ্ছে। এবং ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে গত 11 মাস জুড়ে মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বিপ্লবকে ধারণ করে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে সেই কাজগুলো করে যাচ্ছে। আমরা মোসাদ্দিকের জন্য আরো একটু জোরে করতালি দিতে পারি। এবং এর সাথে আমাদের ডাকসু টিম আছে, পুরো ডাকসু টিম আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি এবং শিক্ষার্থীরাই যে মতামত, আমরা অনেকগুলো সার্ভে করেছি, শিক্ষার্থীরাই বলে আমরা এইবার দায়িত্ব নেওয়ার পরে যে পরিমাণ শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব কাজ করেছি, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে এই ধরনের ছাত্র কল্যাণমূলক, শিক্ষার্থীদের অধিকারমূলক এবং বিশ্ববিদ্যালয় উন্নয়নমূলক কাজ তারা আর কখনো দেখেনি। এবং একই সাথে আমাদের এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের মৌলিক সংকটগুলো শুধুমাত্র আমরা প্রবলেম বলেই আমরা এটাকে শেষ করিনি, এটার সলিউশন কি হতে পারে এবং সেটা সলিউশনের জন্য যে বাজেট দরকার সেই বাজেটগুলো আমরা নিয়ে এসে আমরা চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ বাকি যে সময় আছে সেই সময় জুড়ে আমরা কাজ করে যাব। তো আজকে যে ভাইকে নিয়ে আমরা কথা বলছি, যাকে নিয়ে আমরা আজকে আমাদের বইয়ের মোড়ক উন্মোচন করছি, শহীদ ওসমান হাদি, গত বছর 7 অক্টোবর ডাকসুর উদ্যোগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম আধিপত্যবাদ বিরোধী দিবসে শহীদ আবরার ফাহাদের স্মরণে, এবং সেই প্রোগ্রামে আজকের যিনি প্রধান অতিথি মাহমুদুর রহমান ভাই উপস্থিত ছিলেন, শহীদ ওসমান হাদি ভাইও ওই প্রোগ্রামে তিনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আজকে সেই ওসমান হাদি যে ডাকসুর প্রোগ্রামে গত বছর আমাদের অতিথি হিসেবে ছিলেন, যিনি আবরার ফাহাদের সেই সাহসী অবস্থান নিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে তিনি গত বছর বক্তব্য দিয়েছেন, সে ওসমান হাদিকে নিয়ে আজকে আমরা তার শাহাদাত এবং তার যে বিপ্লবী কথাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে তার একটা বইয়ের মোড়ক উন্মোচন করছি। তো ওসমান হাদি আমাদেরকে দেখিয়েছে কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে মানুষের অব্যক্ত কথাগুলো বলতে হয়। ওসমান হাদির জীবনে জুড়ে আমরা দেখতে পাই ওসমান হাদি দেখিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ওসমান হাদির এখানে আমরা 44টা তার বক্তব্য সংকলন করার চেষ্টা করেছি। প্রত্যেকটা বক্তব্যের লেখা আমাদের কাছে মনে হয় এক একটা বিপ্লবের ইশতেহার। এবং ওসমান হাদি প্রত্যেক মানুষ, ধরেন আমি একটা কথা চিন্তা করতেছি, একটা রিক্সা চালক একটা সমস্যা নিয়ে চিন্তা করতেছে, মনে হচ্ছে সে আমার কথাটাই চমৎকারভাবে সে বলছে। প্রত্যেক মানুষের সমাজে যতগুলো স্টেক হোল্ডার আছে প্রত্যেক মানুষের অব্যক্ত কথাগুলো খুব চমৎকারভাবে ওসমান হাদি বলেছেন। এবং ওসমান হাদি দেখিয়েছেন আমাদের শত্রু কারা, আমাদের মিত্র কারা, আমাদের লড়াইটা আসলে কার সাথে, এবং সেই জায়গায় যদি আমরা বিজয় হতে চাই আমাদের কি করতে হবে। শুধু প্রতিক্রিয়া দেখালে হবে না, বরং আমাদের গড়তে হবে। তিনি গড়ে দেখিয়েছেন। তো সে ওসমান হাদিকে কালচারাল ফেসিস্ট চক্র তারা হত্যা করেছে এবং সে ওসমান হাদির, তারা চেয়েছিল ওসমান হাদিকে হত্যা করে ওসমান হাদির যে আদর্শ, তার যে বিপ্লবী আহ্বান সেটাকে তারা থামিয়ে দিতে পারবে। কিন্তু আজকে ওসমান হাদির শাহাদাত পরবর্তী বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে ওসমান হাদির আদর্শ ছড়িয়ে পড়েছে। আজকে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা, সর্বস্তরের শিশুরা তারা বলছে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, গলির মুখে কথা কব। তো সেই ওসমান হাদির কথাগুলো আমরা ডাকসুর উদ্যোগে আমরা চেষ্টা করেছি সেটাকে একটা সংকলন করার জন্য। আমি বাংলাদেশের সর্বস্তরের শিক্ষার্থীদেরকে, সর্বস্তরের নাগরিকদেরকে, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, জুলাইয়ের সকল পক্ষের শক্তিকে আমি অনুরোধ করব, আমরা ডাকসু থেকে যে বইটি বের করেছি ওসমান হাদির বক্তব্য সংকলন ভারতমাখা কথামালা, এই বইটা সবার সংগ্রহ করা উচিত। আমাদের পরবর্তী প্রজন্মকে ওসমান হাদিকে জানানো উচিত, তার বিপ্লবের ইশতেহারগুলো শোনানো উচিত। আমরা এই বইটা নিয়ে কোনো বাণিজ্য করব না। ডাকসু থেকে আমরা এটা জাস্ট, এটার যা কষ্ট মূল্য
এখানে একটা মূল্য ধরা হয়েছে, এটাকে আমরা রিভাইজ করব। এটা ব্যয়, এটা আমাদের প্রডিউস করতে যা খরচ হবে ওই মূল্যটাই আমরা শুধুমাত্র নিব। এবং আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই ওসমান হাদির বইটা, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা জায়গায় ওসমান হাদির বইটা ছড়িয়ে পড়বে। একই সাথে অন্যান্য যারা আছে, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি, আমি সবাইকে অনুরোধ করব এই ওসমান হাদিকে নিয়ে আমাদের এই কাজগুলো করা দরকার। একই সাথে ওসমান হাদি তিনি অনেক দূর দেখতে পারতেন। ওসমান হাদি যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন সেগুলো কিন্তু এখন আমরা রিলেট করতে পারছি। ওসমান হাদি বলেছিল এই রাজনৈতিক দলগুলো তারা জুলাইয়ের বেনিফিশিয়ারি হয়ে তারা জুলাইয়ের সাথে প্রতারণা করবে। আজকে আমরা দেখতে পাচ্ছি একটা দল নির্বাচিত হয়েছে, নির্বাচিত হওয়ার পর 6 মাসের মধ্যে তারা আজকে জনগণের সাথে তারা প্রতারণা করছে। তারা 180 দিনের সফলতার কথা বলছে, কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় তাদের ব্যর্থতাই দেখতে পাচ্ছি। তারা সফলতার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি সে আগের মতো করে বহিরাগত নিয়ে এসে মিছিল করছে, শোডাউন করছে, কিন্তু বাসায় গিয়ে দেখতে পাচ্ছে তাদের বাসায় ইলেকট্রিসিটি নাই, ব্যর্থতা। তো এই সফলতা, রাস্তার মধ্যে বিশাল জোরপূর্বক সফলতা, আর কিন্তু ঘরের মধ্যে ইলেকট্রিসিটি নাই। এখানে কলকারখানা থেকে শুরু করে আমার সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। তো এইভাবে জোরপূর্বক সফলতা বলে তো এটা বেশি দূর টেকা যায় না। এবং একই সাথে আপনারা জানেন এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, শহীদদের রক্তের উপর, ওসমান হাদির রক্তের উপর আমরা এই ক্যাম্পাস পাইছি। এই ক্যাম্পাসে আমরা আগের কায়দা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখতে পাচ্ছি, তারা নিপীড়কের ভূমিকায় আজকে তারা পক্ষ নিচ্ছে। এফএইচ হলে কিছুদিন আগে আমাদের একজন শিক্ষার্থীকে হলের প্রভুজ নির্যাতন করলো। নির্যাতন করার পরে পরবর্তী শিক্ষার্থীরা যখন আন্দোলন করলো যৌক্তিকভাবে, সেখানে ছাত্রদলকে নিয়ে এসে হামলা করা হলো। এর পরবর্তীতে আমরা ওই প্রভুজের অপসারণের জন্য আন্দোলন করলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করলো? ওই প্রভুজকে তারা শেল্টার দিয়ে, যারাই ভিকটিম, যেই শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে তাকেই তারা শোকজ নোটিশ দিয়েছে। কেন তাকে বহিষ্কার করা হবে না? সেম পৃথিবীর ইতিহাসে কখনো দেখতে পাবেন না, যখন কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসে, অভিযোগের প্রেক্ষিতে যার সে দায়িত্ব থাকে তাকে সাময়িকভাবে তাকে অব্যাহতি দেওয়া হয়। যখন অভিযোগ প্রমাণিত হয় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এরপর ওই হামলার সাথে যারা জড়িত থাকে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হয়। পরবর্তী স্টেপে যারা ভিকটিম তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকলে এটা তদন্ত করে দেখানো হয়। কিন্তু তারা এই প্রথম 2 স্টেজ বাদ দিয়ে লাস্ট স্টেজে গিয়ে যে ভিকটিম তাকে তারা শোকজ, তাকে প্রত্যাহার করার, তাকে বহিষ্কার করার জন্য তারা নোটিশ দিয়েছে। তো এইভাবে যারা আবার ক্যাম্পাসে ফেসিবাদ ফিরে নিয়ে আসতে চায়, ক্যাম্পাসের মধ্যে শিক্ষক, তারা শিক্ষক যদি নিপীড়কের ভূমিকা নিতে চায় এবং তাদের দলদাস ছাত্র সংগঠন নিয়ে ক্যাম্পাসে গণরম গ্যাস্ট্রন কালচার ফিরে নিয়ে আসতে চায়, তাহলে আমরা ওসমান হাদির উত্তরসূরি বেঁচে থাকতে তা হইতে দিব না ইনশাআল্লাহ। এই